আমি তোমাদের রুবেল স্যার ক্যাপিটাল আইডিয়াল কেজিএন হাই স্কুলের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি অভিনন্দন। আজকে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এটা পড়াবো ক্লাস ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থী যারা আছে। আশা করি এই ক্লাসটা দেখলে তোমরা অনেক উপকৃত হবে। ওকে, দেখো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এই শব্দের অর্থ হচ্ছে, এই বাক্যটার পুরোটার অর্থ হচ্ছে বাক্যের রূপান্তর। ট্রান্সফরমেশন মানে হচ্ছে রূপান্তর, অফ সেন্টেন্সেস হচ্ছে বাক্য। তাহলে বাক্যের রূপান্তর করতে হলে প্রথমে আমাকে বাক্য চিনতে হবে। আমার বাক্য কয় প্রকার? 5 প্রকার। কি কি? দেখো, বাক্য 5 প্রকার। প্রথম, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। ওকে, দেখো, অ্যাসার্টিভ হচ্ছে বর্ণনামূলক। বর্ণনামূলক বলতে কি বোঝায়? যখন কিছু বলা হয়। যেমন ধরো, আমি যদি বলি আজ আকাশটা মেঘলা, হ্যাঁ, দিনটা খুব সুন্দর, আজকে আমি স্কুলে যাব। আমি যা বলতে চাই, আমার মনের ভাব প্রকাশ করার জন্য আমি যে বাক্যটা বলি, যেটা দিয়ে আমার মনের ভাব প্রকাশ হবে, সেটা হচ্ছে বর্ণনামূলক। বর্ণনামূলক না বলে বলতে পারে, যেমন আজকে দিনটা ভালো না, আজকে আমার শরীর খারাপ, আমি অসুস্থ বোধ করতেছি। এরকম অনেক বাক্য আছে, ঠিক আছে, যা দিয়ে আমার মনের ভাব প্রকাশ হবে, আমি যা বর্ণনা করতে চাইবো, তাই হচ্ছে অ্যাসার্টিভ বাক্য। এবার আসে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ শব্দের অর্থ হচ্ছে প্রশ্নসূচক। প্রশ্ন কি? যখন কিছু জিজ্ঞাসা করা হয়। জিজ্ঞাসা বলতে কি? তোমার নাম কি, তুমি কোথায় থাকো, তুমি কোন স্কুলে পড়ো, তোমার রোল কত। যখন আমার জানার জন্য কোনো কিছু জিজ্ঞাসা করা হবে, তখন তাকে ইন্টারোগেটিভ বাক্য বলবে। এরপর আসো ইম্পারেটিভ। ইম্পারেটিভ বাক্য কাকে বলে? যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বুঝাবে, তাকে ইম্পারেটিভ বাক্য বলবে। যেমন আমি যদি বলি সূর্যের আলোয় খেলো না, কখনো মিথ্যা বলো না, সবসময় সত্য কথা বলবে, গুরুজনদের সম্মান দিবে, আমাকে 1 গ্লাস জল দাও। এখানের মধ্যে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ সবগুলোই আছে, ঠিক আছে। এরপর আসো অবজেক্টিভ। অবজেক্টিভ দিয়ে দোয়া, আশীর্বাদ বা ইচ্ছাসূচক বাক্য বুঝায়। এবার দোয়া, আশীর্বাদ। দোয়া, আশীর্বাদ বলতে সাপোজ ধরো আমরা একজন মুরব্বী আসলো, মুরব্বীর পা ধরে সালাম করলাম বা নমস্কার করলাম, তখন উনি আমাদের কি বলে? দীর্ঘজীবী হও। এটা একটা দোয়া বা আশীর্বাদ। অনেক দিন বাঁচো, এটা একটা দোয়া বা আশীর্বাদ। আর ইচ্ছাসূচক, যদি আমি হতে পারতাম, যদি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতাম, যদি আমি পাখি হতে পারতাম, ইচ্ছা, মনের আকাঙ্ক্ষা। এরপর আসো এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরিকে বিস্ময়সূচক বলে। বিস্ময়সূচক বলতে হঠাৎ কোনো সুন্দর জিনিস দেখার পর আমাদের মুখ থেকে যে আওয়াজটা বের হয়, সেটাকে বিস্ময়সূচক বলে। সাপোজ ধরো আমি এমন একটা পাখি আকাশে উড়ে যাচ্ছে, যে পাখিটা কখনো দেখিনি, তো পাখিটা যখন যাওয়ার সময়, যখন ওটা খুব দ্রুত যাচ্ছে, তখন আমি কি বলবো? ইস, দেখো পাখিটা কি দ্রুত যাচ্ছে। এই যে ইস আমার মুখ থেকে একটা বেরোলো, এটাই হচ্ছে এক্সক্লেমেটরি। হঠাৎ মনের ভাব প্রকাশ করার জন্য আমরা যে ওয়ার্ডটা ব্যবহার করব, তাই হচ্ছে এক্সক্লেমেটরি। ওকে, আসো, আজকে আমরা অ্যাসার্টিভের 2টা অংশ আছে, এগুলো নিয়ে আলোচনা করব। অ্যাসার্টিভের 2টা অংশ হচ্ছে অ্যাফার্মেটিভ, আর একটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, অ্যাফার্মেটিভ অর্থ হচ্ছে হ্যাঁ বোধক। অ্যাফার্মেটিভ অর্থ কি? হ্যাঁ বোধক। আর নেগেটিভ অর্থ কি? না বোধক। এবার আসো, অ্যাফার্মেটিভ হ্যাঁ বোধক, নেগেটিভ না বোধক। এর অর্থ হচ্ছে আমার অ্যাসার্টিভ বা বর্ণনামূলক বাক্যটা 2 ভাবে হতে পারে বা 2 প্রকার হতে পারে। কি কি? অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক হতে পারে, আর নেগেটিভ মানে কি? না বোধক হতে পারে। আচ্ছা, আজকে যেহেতু আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস করতেছি, সেহেতু আমরা আজকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের রুলস গুলো করব, বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার চেষ্টা করব। আসো আমরা তাহলে শুরু করি। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার বাংলাতে খুব সোজা, কিন্তু ইংরেজিতে আমি কিভাবে বুঝবো এটা অ্যাফার্মেটিভ কোনটা নেগেটিভ? তাহলে তোমাদের সুবিধার্থে বলি, যে বাক্যের মধ্যে নো, নট এবং নেভার থাকবে না, যে বাক্যের মধ্যে নো, নট, নেভার থাকবে না, কি থাকবে না, তা হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্য। যে বাক্যের মধ্যে নো, নট, নেভার এই 3টে ওয়ার্ডের একটা ওয়ার্ডও থাকবে না, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্য। আর যে ওয়ার্ডের মধ্যে নো, নট এবং নেভার এই তিনটাই থাকবে,
সেটা হচ্ছে নেগেটিভ। সিম্পল। তাহলে অ্যাফার্মেটিভ বাক্যে নো নট নেভার থাকবে না, আর নেগেটিভ বাক্যে নো নট নেভার থাকবে। যদি যে বাক্যে নো নট নেভার থাকবে না তাকে আমি অ্যাফার্মেটিভ বলবো, আর যে বাক্যে নো নট নেভার থাকবে তাকে আমি নেগেটিভ বলবো। এবার আসো, আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার জন্য কিছু রুলস অনুসরণ করতে হয়। এবার আসো, প্রথম রুলসটা যদি আমি দেখি, প্রথম রুলসটা দেখো, অনলি থাকলে আমি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতেছি, এর অর্থ হচ্ছে অ্যাফার্মেটিভে যদি অনলি থাকে, আমি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতেছি, এর অর্থ হচ্ছে অনলিটা যদি অ্যাফার্মেটিভ বাক্যে থাকে নেগেটিভ করার সময়, অনলি থাকলে অ্যাফার্মেটিভ বাক্যে অনলি থাকলে নেগেটিভ করার সময় নান বাট, নাথিং বাট, নট মোর দ্যান বা নট লেস দ্যান বসবে, নট লেস দ্যান, নট লেস দ্যান বুঝবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার শুধু একটা অনলির জন্য আমি এই তিনটা কিভাবে বসাবো? এটা একটা প্রশ্ন। আচ্ছা আসো আমরা একটা এক্সারসাইজ করি, তখন তোমরা বুঝে যাবে। অনলি হি ইজ ইন দা হাউস, অনলি হি ইজ ইন দা হাউস। তাহলে এখানে কি দেওয়া আছে? অনলি দেওয়া আছে। অনলির পরের শব্দটি কি? হি। অনলি পরের শব্দটি কি? হি। এবার যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বলা হয় এবং অ্যাফার্মেটিভ বাক্যে অনলি থাকে এবং অনলির পরের শব্দটা যদি, সাবজেক্টটা যদি ব্যক্তি বুঝায়, অনলির পরের শব্দটা যদি ব্যক্তি বুঝায়, তখন কি আসবে? নান বাট। কি আসবে? নান বাট। আর বাদ বাকি যা আছে সব ঠিক থেকে যাবে। নান বাট হি ইজ ইন দা হাউস। ক্লিয়ার? আবার বলছি, আমার এখানে অনলি থাকলে নান বাট, নাথিং বাট, নট মোর দেন, নট লেস দেন এগুলো বসবে, কিন্তু কখন, কোথায়, কিভাবে বসাবো আমি এটা? তাহলে দেখো, তোমরা মনে রাখবে, অনলি এর পরে যদি ব্যক্তি বুঝায় তখন অনলির পরিবর্তে কি আসবে? নান বাট আসবে এবং বাদ বাকি বাক্য যা আছে তা বসে যাবে। এরপর আসো আরেকটা বাক্য করি। অনলি দা ফ্লাওয়ার ইজ নাইস। দেখো এবার অনলি, অনলির পর কি দেওয়া আছে? দা ফ্লাওয়ার। দা ফ্লাওয়ার দ্বারা কি বোঝাচ্ছে? দা ফ্লাওয়ার কি ব্যক্তি, বস্তু নাকি সংখ্যা? তাহলে অবশ্যই তোমরা বলবে দা ফ্লাওয়ার দিয়ে বস্তু বোঝাচ্ছে। তাহলে আমি এর আগে বলছি অনলির পর যদি ব্যক্তি থাকে নান বাট আসবে। এবার বলছি অনলির পর যদি বস্তু থাকে তখন নাথিং বাট আসবে নেগেটিভ করার সময়। তাহলে আমি কি লিখবো? নাথিং বাট, নাথিং বাট। এরপর বাদ বাকি অনলির পরিবর্তে আমি যখন নাথিং বাট আনলাম, আর কোনো কিছুর পরিবর্তন করতে হবে না, পুরো বাক্যটা আমি লিখে দিব। দা ফ্লাওয়ার ইজ নাইস। আশা করছি বুঝতেছো। দেখো আবার বলতেছি, অনলির পর ব্যক্তি থাকলে অনলির জন্য নান বাট আসবে আর পুরো বাক্যটা বসে যাবে, এবং অনলির পর যদি বস্তু থাকে তাহলে বস্তু, অনলির জন্য নাথিং বাট আসবে এবং বাদ বাকি বাক্যটা বসে যাবে। এরপর আসো আরেকটা বাক্য করি। He has only 3 pens. দেখো, he has only 3 pens, তার 3টি কলম আছে। তার শুধুমাত্র কয়টি কলম আছে? 3টি। এবার এই অনলির পরে কি দেওয়া আছে? 3 দেওয়া আছে। 3টা কি ব্যক্তি, বস্তু নাকি সংখ্যা? তাহলে নিশ্চয় সংখ্যা। তাহলে এটা মনে রাখবে, অনলির পর যদি ব্যক্তি বসে নান বাট বসাবো, অনলির পর যদি বস্তু বসে নাথিং বাট বসাবো, এবং অনলির পর যদি সংখ্যা বোঝায় তখন নট মোর দেন বা নট লেস দেন, যেটা তোমার ইচ্ছা। তুমি চাইলে নট মোর দেন লিখতে পারো, নট লেস দেন লিখতে পারো। তাহলে আমি কিভাবে লিখবো? হি হ্যাজ নট মোর দেন 3 pens। ক্লিয়ার? আশা করছি বুঝছো। আরেকটা কথা বলি তোমাদের, আরেকটা রুলস বলি। আমার অনলি যে জায়গায় থাকবে, অনলির পরিবর্তিত শব্দটাও সেই জায়গায় বসবে। তুমি খেয়াল করে দেখো, আমরা এর আগে বাক্য যখন করেছিলাম অনলি হি ইজ ইন দা হাউস, সেখানে কি করেছিলাম? অনলি প্রথমে ছিল বলে নান বাটটা প্রথমে আনছি। তারপর অনলি দা ফ্লাওয়ার ইজ নাইস, সেক্ষেত্রে অনলিটা প্রথমে ছিল বলে নাথিং বাটটা প্রথমে আনছি। তদ্রুপ এখানে দেখো, হি হ্যাজ অনলি 3 pens, এর অর্থ হচ্ছে অনলিটা মধ্যে আছে, যার কারণে অনলির পরিবর্তে যে ওয়ার্ডটা আনলাম সেটা কোথায় আনলাম? মধ্যে আনলাম। তাহলে একটা রুলস ক্লিয়ার আমাদের। এরপর আসে দ্বিতীয় রুলসে আসি।
দেখো এভরি থাকলে, এর আগে আমরা অনলি করছি, এখন এভরি দিয়ে করব। এভরি থাকলে আমার অ্যাফার্মেটিভ বাক্য যদি এভরি থাকে ওটাকে যদি নেগেটিভ করতে বলা হয়, তখন এভরি থাকলে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসবে, দেয়ার ইজ নোর উপর সাবজেক্ট বসবে, সাবজেক্টের উপর ভার্ব বসবে, নেগেটিভ। ক্লিয়ার? এবার দেখো আমরা একটা এক্সাম্পল করি। এভরি মাদার লাভস হার চাইল্ড। ঠিক আছে? তাহলে আমি এখানে কি বলেছিলাম? এভরি থাকলে দেয়ার ইজ নো, তাহলে আমি এভরির পরিবর্তে কি বসাবো? দেয়ার ইজ নো। এরপর কি বলেছিলাম? সাবজেক্ট বসবে। তাহলে তোমাদের একটা সিম্পল থিওরি দিই, এভরির পরে যে ওয়ার্ডটা থাকবে সেটাই সাবজেক্ট, এভরির পর যে ওয়ার্ডটা থাকবে সেটাই কি? সাবজেক্ট। তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট হিসেবে আমি কি আনবো? মাদার আনবো। তাহলে এভরি মাদার। এবার দেখো সাবজেক্টের পর কি বসবে বলছে? ভার্ব বসবে বলছে, তাহলে মাদারের উপর ভার্ব বসাই দাও, এভরি মাদার। তাহলে দেয়ার ইজ নো মাদার বাট, এরপর বাদ বাকি বাক্য যেটা আছে ওটা ক্লিয়ারলি বসে যাবে। লাভস চাইল্ড, লাভস হার চাইল্ড, সরি লাভস হার চাইল্ড। ক্লিয়ার? আবার বলছি, যদি এভরি থাকে এভরির জন্য দেয়ার ইজ নো আনবো, এবং তারপর সাবজেক্ট বসাতে বলছে। সাবজেক্ট কোনটা? এভরির পরে যে ওয়ার্ডটা থাকবে সেটাই হচ্ছে সাবজেক্ট, তাহলে মাদার সাবজেক্ট। তাহলে সাবজেক্টের পর কি বসছে? বাট। তাহলে বাটটা লিখলাম, বাটটা লেখার পর পরবর্তী বাক্যটা লিখে দিলাম। এরপর বাক্যটা দেখো, এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি। তাহলে এভরি, তাহলে আমরা জানি এভরি থাকলে কি বসাতে হবে? দেয়ার ইজ নো বসালাম। আমি কিছুক্ষণ আগে বলেছি যে এভরি থাকলে দেয়ার ইজ নো বসবে এবং এটার পর সাবজেক্ট বসবে। তাহলে সাবজেক্ট কোনটা? এভরির পর যে ওয়ার্ডটা থাকবে সেটাই সাবজেক্ট। তাহলে দেয়ার ইজ নো ওয়ান, তাহলে সাবজেক্টের পর কি বসবে? ভার্ব বসবে। দেয়ার ইজ নো ওয়ান বাট, এরপর বাদ বাকি শব্দ যেটা আছে ওটা বসে যাবে, বা বাক্য যেটা আছে ওটা বসে যাবে। ওয়ান্টস টু বি হ্যাপি। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এরপরের রুলসটা দেখো, খুব সিম্পল রুলস এগুলো, শুধু একটু মাথায় রাখতে হবে, একটু বুঝতে হবে, আর কিছুই না। বোথ থাকলে অ্যাফার্মেটিভ বাক্যে বোথ থাকলে নেগেটিভ করার সময় প্রথম সাবজেক্টের আগে নট অনলি এবং দ্বিতীয় সাবজেক্টের আগে বাট অলসো বসবে। কেমন? তাহলে আবার বলছি, তোমাদের একটু মনোযোগ সহকারে শুনবে। আশা করি যদি এটা শুনো তাহলে তোমরা অনেক উপকৃত হবে, আমি মনে করি, ক্লাসটা যদি তোমরা শুনো ভালো করে। দেখো, বোথ থাকলে প্রথম সাবজেক্টের আগে নট অনলি এবং দ্বিতীয় সাবজেক্টের আগে কি আসবে? বাট অলসো আসবে। তাহলে আমি যদি ভাবে লিখি, বোথ জনি অ্যান্ড রনি আর ব্রাদার্স। both Johnny and Ronnie are brothers, both Johnny and Ronnie are brothers। তাহলে আমরা সাবজেক্ট কিভাবে চিনি? সাবজেক্ট হচ্ছে যে কোনো নাম বা নামের পরিবর্তে ব্যবহৃত প্রোনাউনই হচ্ছে সাবজেক্ট। আবার বলছি, সাবজেক্ট কি? যে কোনো নাম এবং নামের পরিবর্তিতে ব্যবহৃত প্রোনাউনই হচ্ছে সাবজেক্ট। এখন দেখো এখানে নাম আছে দুটো, একটা হচ্ছে জনি, একটা হচ্ছে রনি। তাহলে আমি এখানে বলেছি বোথ থাকলে প্রথম বাক্যের আগে কি আসবে? নট অনলি। তাহলে আমি এখানে কি লিখবো? নট অনলি। নেগেটিভ করার সময়, অ্যাফার্মেটিভে বোথ থাকলে নেগেটিভ করার সময় আমি কাজটা করব। নট অনলি জনি। তাহলে দ্বিতীয় বাক্য কি আছে? রনি। তাহলে দ্বিতীয় বাক্যের আগে কি আসবে? বাট অলসো। নট অনলি জনি বাট অলসো রনি আর ব্রাদার্স। ওকে, এরপর আরেকটা বাক্য, আরেকটা এক্সারসাইজে আমরা আসি। বোথ তিথি and Bithi are swimming. Okay, both Tithi and Bithi are swimming. তাহলে এখানে দেখো both দেওয়া আছে, এটা অ্যাফার্মেটিভ বাক্য, এটাকে নেগেটিভ করতে হবে। এখানে সাবজেক্ট কি? তিথি and বিথি। কিভাবে বুঝলাম? বাক্যের মধ্যে যে কোনো নাম বা নামের পরিবর্তে ব্যবহৃত প্রোনাউনই হচ্ছে সাবজেক্ট। তাহলে আমার এখানে প্রথম সাবজেক্টের নাম কি? তিথি। তাহলে তিথিকে প্রথম সাবজেক্ট নেগেটিভ করার জন্য আমার কি আনতে হবে? নট অনলি। তাহলে আমি প্রথমে কি আনবো? নট অনলি, নট অনলি তিথি। তারপর দ্বিতীয় সাবজেক্টের আগে কি আনতে হবে? বাট অলসো। নট অনলি তিথি, তাহলে বাট অলসো বিথি আর সুইমিং। তাহলে এখানে দেখো আমি শুধু সাবজেক্টটা চেঞ্জ করার পর, সাবজেক্টের আগে পরে কিছু আনার পর পরবর্তী যে বাক্যগুলো থাকতেছে তা সেম রেখে দিচ্ছি।
দেখো তিথি, নট অনলি তিথি, বিথি বাট অলসো বিথি। এরপর আর সুইমিং, আর সুইমিংটা কিন্তু লিখে দিয়েছে, কোনো ভুল করি নাই। বোথের পর আমরা মাস্টে আসি। দেখো মাস্ট থাকলে অ্যাফার্মেটিভ ভার্বকে যদি মাস্ট থাকে এবং ওটাকে যদি আমার নেগেটিভ করতে হয় তখন ক্যান নট বা কুড নট ভার্ব বসবে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে স্যার আমরা কখন ক্যান নট ভার্ব বসাবো, কখন কুড নট ভার্ব বসাবো? তাহলে সেক্ষেত্রে তোমাদের টেন্স জানা লাগবে। দেখো ইউ মাস্ট ডু ইট, এখন ডুটা আমার প্রেজেন্ট টেন্স, কারণ আমরা জানি ডু, ডিড এবং ডান। তাহলে সেক্ষেত্রে দুটা প্রেজেন্ট, ডিডটা পাস্ট এবং ডানটা পাস্ট পার্টিসিপল। সেক্ষেত্রে তোমাদের টেন্সের যে রুলস আছে, রুলস অনুসারে যে বাক্যের পরিবর্তন করতে হয় এবং ওয়ার্ডের পরিবর্তন করতে ওটা জানতে হবে, ওটা পড়তে হবে। তাহলে দুটো প্রেজেন্ট ফর্মে থাকার কারণে মাস্টের পরিবর্তে কি আসছে? ক্যান নট বাট। দেখো ইউ মাস্ট, মাস্টের কারণে ক্যান নট বাট, তারপর ডু ইট লিখলাম। এরপরটাতে আসো ইউ মাস্ট ওয়েন্ট দেয়ার। এবার দেখো এখানে মাস্ট আছে, এখানে ওয়েন্ট আছে। তাহলে ওয়েন্টটা হচ্ছে পাস্ট ফর্ম, কেন? আমরা জানি গো হচ্ছে প্রেজেন্ট, ওয়েন্ট হচ্ছে পাস্ট এবং গন হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে সেক্ষেত্রে আমি তো গো লিখি না, আমি কি লিখছি? ওয়েন্ট লিখছি। যদি গো লিখতাম তখন ক্যান নট বাট আসতো, কিন্তু যখন আমি ওয়েন্ট লিখছি তখন কি আসবে? কুড নট বাট। তাহলে হি মাস্ট ওয়েন্ট দেয়ার, সেজন্য আমি হিটা লিখলাম, মাস্টের পরিবর্তে আনলাম কুড নট বাট, আর ওয়েন্ট যেরকম আছে ওরকম লিখে দিলাম। এবার দেখো আমার এই রুলস গুলো, এই চারটা রুলস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই চারটা রুলস আমার জানা থাকলে এরপর আরেকটা সিম্পল থিওরি আছে, ওই থিওরিটা তোমাদের মাথায় রাখতে। দেখো আমরা এর আগে অনলি, এভরি, বোথ, মাস্ট এগুলো দিয়ে করছি। এখন আমার অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার সময় অনেক সময় দেখবে অনলি, এভরি, বোথ, মাস্ট এগুলো থাকবে না। অনলি, এভরি, বোথ, মাস্ট না থাকলে তখন যদি তোমাকে নেগেটিভ করতে বলে তখন তুমি কিভাবে করবে? যদি অনলি, এভরি, বোথ, মাস্ট না থাকে তখন নেগেটিভ করার সময় আমার একটা বাক্যে কয়টা পরিবর্তন হবে? দুইটা পরিবর্তন হবে। কি কি? প্রথম পরিবর্তনটা হবে বিভাবের সাথে নট আসবে এবং ভার্ব বা অ্যাডজেক্টিভ। ভার্ব তো আমরা চিনি, ভার্ব কোনো কিছু করা, যাওয়া, খাওয়া, শোনা, দেখা, সাঁতার কাটা, এগুলো হচ্ছে ভার্ব। অ্যাডজেক্টিভ হচ্ছে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। দোষ মানে কি? ব্যাড, ওর্স্ট, উইক। হ্যাঁ, গুণ মানে কি? অনেস্ট, গুড। তারপর হচ্ছে পরিমাপ, পরিমাপ মানে আমরা যেটা বুঝি 1 লিটার, 2 লিটার, 3 লিটার। তারপর সংখ্যা 1 থেকে 1000। এরপর যদি বলি অবস্থা, অবস্থা দিয়ে থিন, ফ্যাট, টল, শর্ট এগুলো বুঝায়। এগুলোর বিপরীত রূপ বুঝবে। এরপর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার ওই বাক্যে যদি বেরি থাকে, যদি বেরি থাকে তাহলে বেরি থাকলে নেগেটিভ করার সময় বেরি এর পরিবর্তে সবার শেষে আমার অ্যাট অল বসতে হবে। এবার দেখো আমরা একটা এক্সারসাইজ করি। দেখো এখানে হি ইজ এ ব্যাড বয়, এখানে অনলিও নেই, এভরিও নেই, বোথও নেই, মাস্টও নেই। তখন আমি এটা কিভাবে করবো? আমার এখানে কয়টা পরিবর্তন হবে বলছিলাম? দুইটা। তাহলে দুইটা পরিবর্তন কি কি হবে? প্রথম বিভাবের সাথে কি আসবে? নট আসবে। তাহলে আমি ট্যাগ করে কি লিখবো? ইজ এন, হি ইজ এন অ্যাড। এবার ব্যাড, ব্যাডটা কি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ? অবশ্যই অ্যাডজেক্টিভ, কারণ এটা সাবজেক্টের গুণ বা দোষ বোঝাচ্ছে। তাহলে ব্যাড দিয়ে অবশ্যই দোষ, তাহলে দোষের বিপরীত কি হবে? গুণ। তাহলে গুণ হলে ব্যাডের বিপরীত কি হবে? গুড। সে গুড বয়। ঠিক আছে। এরপর আরেকটা বাক্য দেখো, হি ইজ ভেরি ভেরি অনেস্ট। এখানে দেখো এখানেও অনলি, এভরি, বোথ, মাস্ট নেই। এখানে কি দেওয়া আছে? হি ইজ ভেরি অনেস্ট। তাহলে সেক্ষেত্রে যদি আমি লিখি তাহলে আমার এখানে দুটো পরিবর্তন করতে হবে। প্রথমে হি লিখলাম, বিভাবের সাথে নট যুক্ত করতে হবে, তাহলে হি ইজন্ট হলো। এবার ভেরির জন্য কি আনবো? অ্যাট অল। কোথায় আনবো? সবার শেষে। সেই আমি আগে সবার শেষে অ্যাট অলটা লিখে নিলাম। এবার অনেস্ট, অনেস্ট তো সৎ, এটা একটা গুণ, অ্যাডজেক্টিভ এটা। তাহলে অনেস্টের বিপরীত কি হবে? ডিসঅনেস্ট। হি ইজন্ট ডিসঅনেস্ট অ্যাট অল। ঠিক আছে, সিম্পল। শেষ আমি আরেকটা উদাহরণ দিয়ে আমার আজকের ক্লাসটা শেষ করব। দেখো আমি আরেকটা বাক্য দিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করব। হি ইজ ভেরি লেজি। হি ইজ ভেরি লেজি থাকলে এটা তো আমার কয়টা পরিবর্তন করতে হবে? দুইটা, কারণ এখানে অনলি, এভরি, বোথ, মাস্ট কিছুই নেই। তাহলে সেক্ষেত্রে আমি হি আনলাম, হি এর পর বিভাবের সাথে কি আসবে? নট আসবে। তাহলে হি ইজন্ট। এবার দেখো ভেরি, ভেরি থাকলে কি আসবে? অ্যাট অল। অ্যাট অলটা কোথায় আসবে? সবার শেষে লিখলাম। এবার লেজি, লেজির বিপরীত কি হবে? অ্যাক্টিভ। লেজিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমন? দেখো আশা করি আমি যতটুকু পড়িয়েছি এতটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি তোমরা ক্লাসটা ভালো করে দেখো এবং একটু করে বোঝার চেষ্টা করো তাহলে তোমাদের কাছে আর কোনো সমস্যা হবে না। এবং তোমাদের নেক্সট ক্লাসে বাড়ির কাজ থাকবে অনলি, এভরি, বোথ, মাস্ট যুক্ত এবং এগুলো ছাড়া এরকম সিম্পল যে বাক্যগুলো আছে ওগুলোকে নেগেটিভ করা। যদি তার মধ্যে তোমরা এক্সারসাইজ করার সময় যদি কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে তোমরা স্কুলের নাম্বার, রমজান স্যারের নাম্বার, অফিসারের নাম্বার বা আমার নাম্বার যোগাযোগ করবে। আমরা অবশ্যই একটা সলভ ক্লাস রাখবো। ধন্যবাদ।